প্রিয় দর্শক, এসটিভির রাতের আয়োজন লেট এডিশনে আপনাদের সবাইকে স্বাগতম। সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় উপজেলা নির্বাচন। আর এই আলোচনায় আমার সঙ্গে স্টুডিওতে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিল, আছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রানী এবং জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেল। আপনাদের তিনজনকেই আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনার শুরুতে আমি গোলাম মাওলা রনি ভাই আপনার কাছে যেতে চাই। উপজেলা নির্বাচন, আপনি জানেন যে সব সরকারের একটি কৌশল থাকে স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে। দুটি বিষয়ে আপনার কাছে জানতে চাই। একটি হচ্ছে এই সরকারের কৌশল কি বা তাদের সাফল্য কি অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্য দিয়ে, আর একটা হচ্ছে বিএনপি যে বর্জন করলো বা তাদেরই বা কৌশলটা কি? আসলে আজকে টকশোতে একটা সাইকোলজিক্যাল চাপ অনুভব করছি। কারণ এই টকশো শুরু করার আগে আমার নেতা জনাব অসীম কুমার উকিল সরাসরি ডাইরেক্ট নেতা, তো তিনি বললেন যে আসলে টকশোতে বসে আমাদের ফাইট করার পরিবর্তে কনস্ট্রাকটিভ কিছু বলা যায় কি না, টু মেক ইট কনস্ট্রাকটিভ। তো আসলে এখন এই বর্তমান জমানাতে এই যারা আপনার দর্শক তারা আসলে কনস্ট্রাকটিভ চায় না, যত বেশি গালাগালি আজে বাজে নেগেটিভ কথাবার্তা যত আছে এগুলো শোনাতে চায়। আবার এদিকে যদি নেগেটিভ কথা বলি, আমরা একই সাথে জয় বাংলার স্লোগান দিছি, এখানে আমার মুখে আবার বাংলাদেশ জিন্দাবাদ শুনলে ওনারা মেজাজ ঠিক থাকে কিন্তু তার মেজাজটা ঠিক থাকে না, আই কুড আন্ডারস্ট্যান্ড। তো সেই জায়গাতে মানে কি বলা উচিত এখানে মূল ব্যাপারটা হলো আওয়ামী লীগের যদি সফলতা ধরেন এই মুহূর্তে, সফলতা নেতিবাচক ইতিবাচক করতে যারাই মাঠে আছেন তাদের ভিতরে একটা কনফিডেন্স গ্রো করেছে যে আমি যেহেতু সরকার দলীয় প্রার্থী, আমি বিজয়ী হব। এটা মানে যুদ্ধের ময়দানে একেবারে জয়লাভ করার জন্য যে মানসিক শক্তি দরকার, এই শক্তিটা এই মুহূর্তে আওয়ামী লীগের যারা লোকজন রয়েছেন তাদের সবার মধ্যে আছে। এটা হলো ইতিবাচক দিক। দ্বিতীয় ইতিবাচক দিক হলো এই 2009 থেকে এই পর্যন্ত ক্ষমতায় থাকতে থাকতে তাদের একটা আত্মবিশ্বাস এসে গেছে দলীয় প্রধানের প্রতি, যে সমস্যা যাই হোক না কেন প্রধানমন্ত্রী এটা সমাধান করতে পারেন এবং প্রধানমন্ত্রীর উপর সব কিছু দিয়ে তারা একেবারে নিশ্চিত, যা কিছু একেবারে সব কথা শেষ কথা এটা প্রধানমন্ত্রী দেখবেন। তো এই যে নেতার প্রতি যে আনুগত্য, নেতার প্রতি যে বিশ্বাস, এটা অবিস্মরণীয়। এটা অন্য কোনো নেতার ক্ষেত্রে স্বাধীন বাংলাদেশে কারো সৌভাগ্য হয়েছে কিনা আমি এটা বলতে পারবো না। আর সমস্যা যেটা হচ্ছে, যেহেতু এখানে বিএনপি নেই, এটা নিয়ে অনেক কথাবার্তা আছে, বিএনপি কেন নেই কি নেই। তো আমি যেহেতু বিএনপির ওরকম কোনো নেতাও নই, কেউ নই, মানে বিএনপিতে একটা নমিনেশন নিয়ে ইলেকশন করেছি। আর রাজনৈতিক অবস্থার কারণে একটা যেভাবে একটা দলকে চেনা যায় বোঝা যায় সেই সুযোগ আমার আসলে ওইভাবে হয়নি। ফলে আমি যে কথাগুলো বলি অনেকটা বিশ্লেষক হিসেবে আন্দাজে বলার চেষ্টা করি, এগুলো মিলে যায় ভালো, অনেক সময় মিলে না আর কি। তো বিএনপি এই নির্বাচনে যেহেতু আসেনি, ফলে বিশাল একটা শূন্যতা। এখন সেই শূন্য জায়গাটাতে আওয়ামী লীগের যারা লোকজন আছে তারা সেটা পূর্ণ করার চেষ্টা করছে। তো সেই পূর্ণ করতে গিয়ে এখানে যেটা হচ্ছে যে হোমোজেনিয়াস যে ফাইটিংটা, এটা ভেরি ডেঞ্জারাস ফাইটিং। অর্থাৎ সমগোত্রীয় যখন ফাইটিং হয়, ধরেন এই যে একটা কাপ আছে, সেই কাপের মধ্যে যদি দুটো টুকরা ভেঙে যায় এটা একত্র করা যায় না, কখনো একত্র করা যায় না। আর এই দুটোর মধ্যে যদি সংঘর্ষ হয়ে যায় তাহলে এটা শুধুমাত্র টুকরো টুকরো হতে থাকে। তো এই জন্য হয় কি, যখনই সংযোগ স্থাপন করতে হয় তৃতীয় পক্ষের একটা অ্যাডিসিভ লাগে, গাম লাগে। এই জন্য রাজনীতিতে সবসময় বিরোধী দলকে আহ্বান জানানো হয়। বিরোধী দল ছাড়া আসলে রাজনীতির সৌন্দর্য হয় না, বিরোধী দল ছাড়া রাজনীতি বিকশিত হয় না। বিএনপি কেন আসছে না সেটা ভিন্ন প্রসঙ্গ, তাদের অভিমান কী, কষ্ট কী, বেদনা কী, সেটা ভিন্ন একটা বিষয়। কিন্তু এখানে মূল উপলক্ষ হলো, যদি বিএনপি এই নির্বাচনে থাকতো তাহলে আওয়ামী লীগ যে আশঙ্কাগুলো করছে, এই মুহূর্তে আশঙ্কাগুলো করছে, এটার একটাও থাকতো না। প্রতিযোগিতা থাকতো, মারামারি হয়তো হতো, আওয়ামী লীগের মধ্যে বিদ্রোহ প্রার্থী হতো, কিন্তু এখন যে পরিমাণটা আছে এর শতাংশ হতো না, 100 ভাগের 1 ভাগ হতো না। 1 2 নম্বর হলো যে বাংলাদেশ অনেক দিন যাবৎ আনন্দ করতে পারছে না। ফুটবলে আনন্দ নেই, ক্রিকেটে আনন্দ নেই, যাত্রাতে আনন্দ নেই, ওয়াজ মাহফিলে আনন্দ নেই, সব জায়গাতে আনন্দহীন একটা জীবন। সেই আনন্দহীন জীবনে নির্বাচন একটা আমাদের দেশে খুবই গুরুত্বপূর্ণ একটা উপলক্ষ। এমনকি বিয়ে বাড়ির আনন্দের সাথে নির্বাচনের আনন্দটা এই বাঙালি সমাজ উপভোগ করে, সেটা ইউনিয়ন নির্বাচন হোক বা উপজেলা হোক কিংবা জাতীয় নির্বাচন হোক।
তো আমরা তো অনেক দিন যাবৎ এই আনন্দটা থেকে বঞ্চিত। তো এই নিরানন্দ এই সময়টাতে যখন ব্যাংকগুলোতে নিয়ে ন্যাশনাল ব্যাংকের সমস্যা মানুষকে ভয় ধরাই দিচ্ছে, যেখানে প্রায় 14,000 কোটি টাকা তাদের খেলাফি ঋণ, যার কোনো হিসাব নাই। 14,000 কোটি টাকা। বেসিক ব্যাংকের 8,000 কোটি টাকার কোনো হিসাব নেই। সরকার প্রাণান্ত চেষ্টা করছে এদেরকে একত্র করে জাস্ট পরিস্থিতি সামাল দেওয়ার জন্য, কিন্তু কোনো অবস্থাতেই এই সিন্ডিকেটগুলো, মানে টোটাল অর্থ দানবদের যে সিন্ডিকেটটা এত শক্তিশালী হয়ে পড়েছে, এখানে কোনো দেবতার আশীর্বাদ এই দানবদের তাণ্ডব বন্ধ করা যাচ্ছে না। ফলে কি হচ্ছে, যারা সাধারণ মানুষ, যারা ব্যাংকিং সেক্টরের বাইরে ইচ্ছে করলেও যেতে পারবে না। আমাদের সবার জীবন কিন্তু মোরাললেস আমরা ব্যাংকের সাথে জড়িত। আমাদের ঘরে 2-4, 10,000, 20,000, 50,000 টাকার বেশি বা লাখখানিক টাকার বেশি মানুষজন এখন সাধারণত ক্যাশ রাখে না, সবাই এই ব্যাংকের মধ্যে রাখে। এখন সেই ব্যাংকিং ব্যবস্থা যেখানে সমস্যার মধ্যে, আবহাওয়া যেখানে প্রতিকূল, নতুন করে মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা বাজছে, ভারতে মোদি আসবে কি আসবে না, মোদি আসলে বিএনপির কি হবে, আওয়ামী লীগের কী হবে, যদি কংগ্রেস চলে আসে, এই সমস্ত হাজারো সমস্যা নিয়ে আমরা চিন্তিত। তো সেই চিন্তার মধ্যে আমাদের একটু বিনোদন দরকার ছিল। সেই বিনোদনটা এই উপজেলা চেয়ার নির্বাচনের মাধ্যমে আসতে পারত, কিন্তু দুর্ভাগ্য আমাদের এই জাতির যখন শনির দশা আসে, চারিদিক থেকে একটার পর একটা শনি আসতে থাকে আর কি, অনেকগুলো শনি আসতে থাকে। তো এখন এই আমাদের যারা জনগণ, তাদের মধ্যে ক্ষুধার শনি, দারিদ্রতার শনি, অর্থনৈতিক শনি, এই যে বিনোদনহীনতার শনি এবং আশঙ্কার শনি। আপনি একটা জিনিস চিন্তা করেন যে এলাকাতে আওয়ামী লীগের দুটো গ্রুপ, সবার কাছেই নগদ টাকা আছে, যাদের কাছে আছে, আবার যাদের টাকা নেই কিন্তু আওয়ামী লীগ করে। এখন এই আওয়ামী লীগের লোকজন এক পক্ষ জিতলো আর এক পক্ষ পরাজিত হলো, পরাজিত পক্ষের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হলো, আওয়ামী লীগের লোকজন দিয়ে দিল, তারা কান্নাকাটি করছে। এখন এটা যখন অসীমদার মতো সিনিয়র নেতৃবৃন্দ জিনিসগুলো শুনবেন, না পারবেন বলতে, না পারবেন সমাধান করতে, কিন্তু তাকে এই জিনিসটা ভোগ করতে হবে। তো এরকম একটা দুর্বিষহ অবস্থা সৃষ্টি হয়েছে। সৃষ্টি হওয়ার ফলে কী হচ্ছে, আওয়ামী লীগের সব লোকের এখন রাগ গিয়ে পড়ছে বিএনপির উপরে। এই বিএনপি হলো সমস্ত নষ্টের মূল। তারা গণতন্ত্র ধ্বংসকারী, তারা ইচ্ছা করলে এই সময় আসতে পারতো, আসলে তো তারা ইচ্ছা করলে 200 সিট চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান তারা হতে পারতো, 300 সিট হতে পারতো। এই সুযোগকে কেউ ছাড়ে? এরকম একটা বেকুবের দল, এরা ভবিষ্যতে এদের কী হবে? এটা এখন বিএনপিকে নিয়ে আওয়ামী লীগ আসলে এখন খুব চিন্তা ভাবনা করছে। এখন এই হলো মোটামুটি ব্যক্তিগতভাবে আমার। রনি ভাই, আমি আপনার কাছে আবার আসবো। ওয়াসিম কুমার উকিল, অসীমদা, যেটি রনি ভাই বলছিলেন যে এটি একটি সমগোত্রীয় নির্বাচন, মানে একই দলের একই ধরনের প্রার্থী বা একই প্যাটার্নের, তাতে আসলে গণতন্ত্রে কতটা লাভবান? আপনাকে ধন্যবাদ, সহ আলোচকদেরকে স্বাগত, দর্শক শ্রোতা যারা এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে শুভেচ্ছা। এই যে রাত জেগে দর্শক শ্রোতারা অনুষ্ঠানটা দেখে আমার কাছে বারবার মনে হয়েছে এটা কি ঝগড়াঝাটি দেখার জন্যই আছে? আচ্ছা, যদি তারা আনন্দ পায় ঝগড়াঝাটি করতে, তা আমরা উল্টাটা করে দেখি না, এতে আনন্দ পায় কিনা, দর্শক কমে যায় কিনা, গঠনমূলক আলোচনা করি, পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। হ্যাঁ, আমাদের তিনজন কিন্তু একটা জায়গায় মিল আছে, পরিচয় দেওয়ার সময় কোশ্চেন, তিনজনই সাবেক এমপি। যে এমপির জায়গায় দাঁড়িয়ে আমরা এমপির গুরুত্বটুকু বুঝি, নিঃসন্দেহে আমরা স্থানীয় সরকারের গুরুত্বটুকু বুঝি। সমস্যা আছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এরকম করে এসে দাঁড়িয়ে যখন কথা বলছি, কোনো একটি নির্বাচনকেও আমরা শুদ্ধ নির্বাচন বলতে পারছি না। কম বেশি তুলনামূলকভাবে এটা একটু বেশি ভালো বা এটা একটু কম ভালো, এই আলোচনাটা করতে পারি আর কি। তাহলে এই জায়গাগুলিতে আমরা সবাই দায়িত্ব নিয়ে কথা বলে এগিয়ে যাওয়ার চেষ্টাটা করি, সেই জায়গাটুকুতেই আমাদের কথা। নিঃসন্দেহে গোলাম মোরা রনি খুব সুন্দর বলেন, ভাষার উপর অগাধ দখল। বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য হিসেবেও তিনি টক শো জমিয়ে রেখেছেন, আজকের দিনেও তিনি দর্শকদেরকে ধরে রাখতে পেরেছেন। এটা ওনার এটা বড় গুণ, ওনার দক্ষতা, রাজনৈতিক প্রজ্ঞা, লেখাপড়া সব কিছু মিলে জায়গাটা আছে। আমরাও এটুকু চাই, একটা সুন্দর পরিবেশ তৈরি করতে চাই। শক্ত প্রতিপক্ষ অর্থাৎ বিরোধী দল ছাড়া নির্বাচন জমে না, যেটি রনি ভাই বললেন। আওয়ামী লীগ কি কখনো চেষ্টা করেছে যে বিএনপি কেন আসছে না নির্বাচনে, বা তাদেরকে আনার প্রয়োজন আছে কি না? গতানুগতিক কথা হচ্ছে কি, মানে রাজনীতিটা তো সকলের জন্য, কাউকে প্রয়োজন নয় তা না। তবে হ্যাঁ, মানবতা বিরোধী, যুদ্ধাপরাধী, এদের একটা কমন সেন্টিমেন্ট আছে। মহান মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে 30 লক্ষের শহীদের রক্তরঞ্জিত বাংলাদেশে ধর্ম নিয়ে রাজনীতিটা আসলেই প্রত্যাশিত নয়, সেই জন্য জায়গাটা। আর বাকি সবাই রাজনীতি করবে, মানুষ বিবেচনা করবে কার পক্ষে থাকবে কার পক্ষে থাকবে না।
রাজনীতি করার সবার অধিকার আছে। হ্যাঁ, এই যে বিরোধী দল, তার আগে আবার লাগানো হয় শক্তিশালী বিরোধী দল ছাড়া কি সংসদ বা রাজনীতি জমে, আবার বলে কি একান্ত বিশ্বস্ত অনুগত বিরোধী দল বা গৃহপালিত বিরোধী দল। রাজনীতির এই যে শব্দগুলি আসছে, এটা কারণ কি? বিভিন্ন সময় রাজনীতিকরণের চেষ্টা করা হয়েছে, কিংবা রাজনীতির স্বাভাবিক প্রক্রিয়াকে ব্যাহত করা হয়েছে, ফলে এই জিনিসগুলি এসেছে। ধরেন আমরা 90 সালে সর্বদলীয় ছাত্র ঐক্য গঠন করেছিলাম। সর্বদলীয় ছাত্র ঐক্যের 90 আন্দোলন, সেখানে 8 দল 7 দল 5 দলও ছিল, কিন্তু প্রথম জেহাদ আল-লাসকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলার পাদদেশে আমরা সর্বদলীয় ছাত্র ঐক্য গঠন করি। সেইটাকে সাপোর্ট করার জন্য সেদিন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এসে সমর্থন জানায়, সমস্ত রাজনৈতিক দলগুলি সমর্থন জানায়, আমরা এগিয়ে যাই। সেদিনকার সবচেয়ে জনপ্রিয় স্লোগান ছিল আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এই স্লোগানের উপর দাঁড়িয়ে কিন্তু 8 দল 7 দল 5 দল একত্রিত হয়েছিল, সারা বাংলাদেশে একটি সফল আন্দোলন গড়ে উঠেছিল। কিন্তু স্লোগানটা কি? আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এই কথাটা কেন আসলো? নিঃসন্দেহে ভোট পদ্ধতি নিয়ে সর্বসাধারণের মনে ঘৃণা, ভয়, ভীতি, জিজ্ঞাসা বা নানান প্রশ্নের জন্ম হয়েছিল। সেজন্য প্রথম এসেছে যে আমার ভোট আমি দেব। তারপরের জায়গাটুকু দেখেন, বলতেছে যাকে খুশি তাকে দেব, মানে ভোট আমি দিতে যাচ্ছি, আমাকে ভোট দিতে দেওয়া হচ্ছিল না। বলছে যে ভাই সব যাইতে হইব না, ভোট দেওয়া হয়ে গেছে গা, আগের দিন রাত্রে ঘুরে ঘুরে বলে আসছে একে। সেখান থেকে এরকম একটা স্লোগান, মানে খুব নেগেটিভ একটা স্লোগান, সবচেয়ে বেশি পপুলার স্লোগান হিসেবে বাংলাদেশে এসেছিল। এবং 90 আমরা একটি আন্দোলন, আপাতত একটি সফল আন্দোলন গড়ে তুলতে সমর্থ হয়েছিলাম। আমি সেই জায়গাটা থেকে বলছি যে নির্বাচন পদ্ধতি নিয়ে কথা আছে, কিন্তু ডাকসুর নির্বাচন পদ্ধতির সাথে ইউনিয়ন পরিষদের নির্বাচন পদ্ধতি মেলানো যাবে না। যে নির্বাচনটা সরকার পরিচালনার জন্য গঠিত হয়, দেশ পরিচালনার জন্য গঠিত হয়, সেই নির্বাচনের যে গ্র্যাভিটিটা থাকবে, সেই নির্বাচন প্রতি যে দৃষ্টিভঙ্গিটা থাকবে, সেটার সাথে স্থানীয় সরকার নির্বাচনের তো এক হতে পারে না। দৃষ্টিভঙ্গিটা যদি এক না হয়, তাহলে পদ্ধতিটাও ভিন্ন হওয়া স্বাভাবিক। এখন আমি মানি না, মানবো না, তাহলে কি প্রত্যেকটা নির্বাচনের সময় গোলাম মোল্লা রনি বলবে যে সেখানে নির্বাচন করলে সরকার বসাতে হবে, মানে সারা জীবনই নির্বাচনকালীন সরকার থাকবে, তার নেতৃত্বে নির্বাচন হবে? এটা তো হতে পারে না। এটা যদি হতে না পারে, তাহলে স্থানীয় সরকার নির্বাচনে আজকের যারা নির্বাচনটা বয়কট করছে, তাদের একটা ভিন্ন পদক্ষেপ নেওয়াটাই সমীচীন ছিল বলে আমি মনে করি। তাহলে হিসাবটা খুব স্বাভাবিকভাবে করা যেত এবং তাদের দাবিটা আন্তরিক বলে আমার কাছে মনে হতো। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে মানে সামগ্রিকভাবে যখন সব কিছু নির্বাচন বর্জন করছে, তখন আমার মনেই হয় যে তারা আসলে নির্বাচন প্রক্রিয়ায় পালাবদলে, ক্ষমতার পালাবদলে বিশ্বাসী না, যেনতন প্রকারে বা অন্য কোনো পন্থায় ক্ষমতারণে বিশ্বাসী। যে জন্য প্রত্যেকটা নির্বাচনকে বিরোধিতা করে, প্রত্যেকটা নির্বাচনকে বিতর্কিত করে দেশে এবং বিদেশে একটা সংকট তৈরি করে, সহানুভূতি নিয়ে নতুন কোনো পদক্ষেপের চেষ্টা, সংকটের মধ্য দিয়ে সমাধান খুঁজছে কিনা তারা। হ্যাঁ, মানে এরকম সংকট তৈরি করলে ভিন্ন পথে একটা সমাধান আসতেও পারে। আমাদের আপত্তিটা সেই জায়গায়, ধরেন এই যে গোলাম মোল্লা রনি বলতেছিল যে ব্যাংকিং সিস্টেমটা নিয়ে, এখন সাধারণ মানুষ ব্যাংকের প্রতি আস্থা রাখতে পারতেছে না। কথাটা সত্যি নয়। সাধারণ মানুষের তাদের চিন্তা ভাবনাই করতে পারতেছে না। অসাধারণরা এইটার জালে আটকা পড়ছে, তাদেরকে নিয়েই আমরা আলাপ আলোচনা করছি, এবং এরা অসাধারণ বলেই অপ্রতিরোধ্য বলেই মানে অপরাজয়। সেখানে আমরা রাজনৈতিক দলগুলি সবাই মিলে একটি জায়গায় দাঁড়িয়ে অগ্রসর হতে পারছি না। দেখেন, একাদশ জাতীয় সংসদ, গত জাতীয় সংসদে খেলাফি ঋণ গ্রহীতাদের একটি তালিকা প্রকাশিত হয়েছিল গত পার্লামেন্টে। তালিকাটা প্রকাশিত হওয়া পর্যন্তই এই তালিকা নিয়ে পরবর্তী সময়ে আমরা কেউ কোনো কথা বলিনি। আমি এমপি হিসাবে কথা বলিনি, আপনি রাজনীতিবিদ হিসেবে কথা বলেননি, সে একটা মিডিয়াতে উপস্থাপক আছে, সে কোনোদিন এই প্রশ্নটা তোলেনি। মিডিয়াতেও সমস্যা আছে, আমরা অনেক আলোচনা করেছি। না, এই বিষয়ে একটি জনমত তৈরি হয়নি বলে কেউ বলে নাই যে যারা খেলাফি ঋণ গ্রহীতা তাদেরকে বিজনেস ক্লাসে বিদেশে যেতে দেওয়া যাবে না, এয়ারপোর্টে ভিআইপি লাউঞ্জ ব্যবহার করতে দেওয়া যাবে না। এরকম সামাজিক আন্দোলনগুলি গড়ে তোলা যেত, বা এরকম বিদেশ ভ্রমণই করতে পারবে না, এরকম 10 জন শীর্ষ ঋণ গ্রহীতার বাড়িতে আমরা সবাই মিলে ঘেরাও করব টাকা দেওয়ার জন্য ব্যাংকে।
এই যে আমরা কত মানববন্ধন করতেছি না, এটার সেটার দাবিতে কত কিছু করছি, কিন্তু ওই জায়গাটাকে আমরা কেউ যেতে পেরেছি না। পারিনি। তাহলে ওই ব্যর্থতার দায় দায়িত্বটুকু নিয়ে বলি, সফল হতে হলে তো সবাইকে এক সুরে কথা বলে জায়গাগুলোতে নিতে হবে। আজকের নির্বাচন নিয়ে কথা বলবেন আমি তা বলি না, কিন্তু আমি মনে করি স্থানীয় সরকার নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ হওয়া দরকার। একটি মাত্র কারণে, স্থানীয় সরকার যত বেশি শক্তিশালী হবে, পার্লামেন্ট তত বেশি উজ্জ্বল হবে, উজ্জ্বলতর হবে। স্থানীয় সরকারকে শক্তিশালী করার মধ্য দিয়েই আমাদের কর্মক্ষেত্রের পরিধিটা নির্দিষ্ট হবে। কেবলমাত্র আইন প্রণয়ন কিংবা জাতীয় ইস্যু নিয়ে পার্লামেন্ট কথা বলবেন, অন্যান্য সামগ্রিক বিষয়াদি আপনার টিআর কাবিকা থেকে শুরু করে স্কুলের গভর্নিং বডি প্রেসিডেন্ট, হাসপাতালের ওষুধ সরবরাহ থেকে শুরু করে কম্বল বিতরণ, এগুলি স্থানীয় সরকারই করলে এমপিরা অনেক বেশি ভূমিকা রাখতে পারতো বলে মনে করি। আবার আসবো আহসান আদিলুর রহমান আদেল, জাতীয় পার্টির উপজেলা পদ্ধতি প্রবর্তন করেছে, যে কারণে একটু বলা হয় যে একটা আবেগ কাজ করে সবসময়। সেই উপজেলা আর এই উপজেলায় কি তফাৎ আছে? আর একটি বিষয়, সেটি যে অসীম কুমার উকিল বললেন যে 90-এ আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, যে একটি স্লোগানের ভিত্তি করে সবাই এক হয়েছিলেন, সে তার কি আসলে পরিপূর্ণতা আছে কি না এই গত কয়েক দশকে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার দুই প্রিয় সহ আলোচক অসীম কুমার উকিল দাদা এবং গোলাম মওলা রনি ভাই, এবং আমাদের লেট এডিশনের দর্শকবৃন্দ থেকে সালাম ও শুভেচ্ছা। যে উপজেলা ব্যবস্থাটি আমাদের হৃদয়ের খুবই কাছাকাছি, কারণ আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ এটি প্রবর্তন করেন। এটি বিকেন্দ্রীকরণ করবার প্রথম একটি ধাপ এবং বিরাট একটি ধাপ, এবং এরপরে আমাদের যে সরকার ওনার আরও প্ল্যান ছিল, উনি বিচার বিভাগকেও বিকেন্দ্রীকরণ করতে চেয়েছিলেন, বিভাগীয় হাইকোর্ট নিয়ে যেতে চেয়েছিলেন, এবং উনি 7টি প্রদেশও করতে চেয়েছিলেন। উনি যদি সেগুলো করতে পারতেন তাহলে আজকে আমরা যেরকম ঢাকা কেন্দ্রিক সব কিছু দেখি সেরকম আর হতো না, এবং আমরা খুব সুন্দর একটি বাংলাদেশ দেখতে পেতাম। কিন্তু সেটি হয়নি। কিন্তু উপজেলা ব্যবস্থাটি এখনও রয়েছে, কারণ এটি হাজার চেষ্টা করেও বাদ দেওয়া যায়নি, কারণ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ আমাদের প্রশাসনের, এবং এটিকে বাদ দিলে আসলে করাটা সম্ভব ছিল না, সেজন্য এটা করা যায়নি। তবে সেই উপজেলা ব্যবস্থা উনি যেটি প্রবর্তন করে গিয়েছিলেন, সেই সময় উপজেলা চেয়ারম্যানের অনেক ক্ষমতা ছিল, এবং সে আসলেই একজন জনপ্রতিনিধি ছিলেন, এবং জনগণ তাকে ভোট দিয়ে নির্বাচিত করতেন, এবং ওনার হাতে যে সকল ক্ষমতা, ইভেন আমাদের যে উপজেলা নির্বাহী অফিসার, তারও এসিআর কিন্তু হচ্ছে কি উপজেলা চেয়ারম্যান লিখতেন, সেজন্য ওনাকে সর্বময় ক্ষমতা দেওয়া হয়েছিল, এবং রিলিফের সময় উনি গোডাউনের চাবি রাখতেন, এরকম ধরনের ক্ষমতা তাদের কাছে দেওয়া ছিল। কিন্তু সেই উপজেলা চেয়ারম্যান এখন নেই। এখন উপজেলা চেয়ারম্যান একটা ছোটো জগন্নাথ, তার হ্যাঁ, একটা হয়তো বাড়ি আছে, আর একটা হয়তো গাড়ি আছে, আর অফিসে একটা বড় রুম আছে। কিন্তু প্রত্যেকটি মিটিংয়ে আমি সংসদ সদস্য থাকাকালীন সময় দেখেছিলাম যে ওনারা কিন্তু পাওয়ার এক্সারসাইজ সেভাবে করতে পারেন না, কারণ ওই আলটিমেটলি সব কিছু আমাদের নির্বাহী কর্মকর্তা উনিই করেন। উনি হয়তো সভাপতিত্ব করেন, উপদেষ্টা হিসেবে থাকেন বা সভাপতিত্ব করেন, আমরা উপদেষ্টা হিসেবে ছিলাম, কিন্তু ডিসিশন কিন্তু সেরকমভাবে উনি প্রভাবিত করতে পারেন না। এই থেকে যেটা হলো যে আমাদের দেশের যে গণতন্ত্রের ভিত্তি, যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, যেখানে জনগণই হবে মালিক এবং তার প্রতিনিধির মাধ্যমে দেশ চালানো হবে, সেই জিনিসটি থেকে আমরা একদম তৃণমূল থেকে দূরে সরে গেলাম। জনগণ তার প্রতিনিধি উপজেলা পর্যায়েও এখন আর বসাতে পারছে না। এটি অত্যন্ত দুঃখের বিষয়, এবং আলোচনার মধ্যে উঠে এসছে যে আমরা অনেক আলোচনা করছি এগুলো জিনিস নিয়ে, কিন্তু আমরা আসলে সমাধানের পথের দিকে যাচ্ছি না, বা এমন কোনো সম্ভাবনাও দেখাতে পারছি না যেটাতে আমাদের সমাধান হবে। সেই থেকে এখন যে আগামীকাল প্রথম পর্যায়ের নির্বাচন, আমার মনে হয় যে এই নির্বাচনটি জনগণ সেইভাবে গ্রহণ করেনি, যেরকম দ্বাদশ সংসদ নির্বাচনের জনগণের উপস্থিতি কম ছিল, এখানেও বেশিরভাগ ক্ষেত্রেই এখানে উপস্থিতি কম থাকবে। কারণ হচ্ছে গিয়ে এখানে বাছাইয়ের কোনো সুযোগ নেই, সরকারি দলেরই সব প্রার্থী, এবং যা আমরা দেখব উত্তেজনা বা আমরা যে আনন্দ বা যে আমরা একটা উৎসবমুখর যে পরিবেশটি দেখব, এটির পিছনে মূল থাকবে হচ্ছে গিয়ে অর্থ, জনপ্রিয়তা নয়। আগে ছিল জনপ্রিয়তার ভিত্তিতে এগুলো জমে উঠতো, কিন্তু এখন থাকবে হচ্ছে গিয়ে শুধুমাত্র অর্থ, এবং সেই অর্থ শুধু জনগণের মধ্যেই মানে যাবে না, এটি বিভিন্ন লেয়ারের, প্রশাসনের বিভিন্ন লেয়ারেও
যাবে এবং সেই পরিপ্রেক্ষিতে ইলেকশনের রেজাল্টই বের হবে। এবং এত মানে প্রতিকূলতার মধ্যে, এই অর্থের মারামারির মধ্যে, সেজন্য বিএনপিও যায়নি, আমাদের জাতীয় পার্টির অনেক নেতৃবৃন্দও কিন্তু যেতে উৎসাহ বোধ করেনি, কারণ তারা জানেন যে এই ব্যাপক অর্থ এবং প্রশাসনিক ক্ষমতা দ্বারা যাকে সরকার চাবেন, এটা ইলেকশন হবে না, এটা সিলেকশন হবে। সেজন্য তারা গিয়ে শুধু শুধু টাকা পয়সাও খাওয়াবেন, মান সম্মানও খাওয়াবেন, সেজন্য তারা উৎসাহ বোধ করছেন না। কিন্তু যদি আমরা এটা একটা অংশগ্রহণমূলক করা যেত এবং সরকার যদি এমন একটা ব্যবস্থা করতে পারতো যে না, এখানে মানে অর্থের সেরকম ব্যবহার হবে না এবং প্রশাসন নিরপেক্ষ একটা অবস্থান নেবে, তাহলে এটা অংশগ্রহণমূলক হওয়ার একটা বড় সম্ভাবনা ছিল। কিন্তু সেটা থেকে আমরা দূরে সরে এসেছি এবং আমাদের দেশের যে উন্নয়নের যে প্রথম ধাপটি ছিল, যে বিকেন্দ্রীকরণের যে ব্যবস্থাটি, জনগণের সরকারের সুবিধা একদম তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার যে উদ্যোগটি, সেটি আজকে ব্যাহত হচ্ছে এবং এটি সফলতার মুখ দেখছে না, কারণ আমরা নির্বাচন প্রসেসটিকেই আমরা ধ্বংস করে ফেলছি। ধীরে 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 আমরা সবাই এর সাথে জড়িত। সমাজে যে মন্দ লোকগুলোকে আমরা বলছি, ওই আওয়ামী লীগের ওই লোকটা মন্দ লোক, আচ্ছা গিয়ে দেখেন তো ওই মন্দ লোকটার বাড়িতে ভিড় কোনো অংশে কম কিনা, বা সে সালাম কালাম কোনো অংশে কম পায় কিনা। সমাজ তো এই মন্দ জিনিসটাকে গ্রহণ করছে। বা আওয়ামী লীগের মধ্যে যে লোকগুলো খুব অনেস্ট, অল থ্রু অনেস্ট, এখন সমাজ তাকে সেই অনেস্টির জন্য কি পুরস্কারটা দিয়েছে। তো যখন পুরো সমাজের প্রত্যেকটা লোক সে তার দায়িত্ব এবং কর্তব্য ঠিকমতো পালন না করে, সেখানে আওয়ামী লীগ থাকুক, বিএনপি থাকুক আর জাতীয় পার্টি থাকুক না কেন, পরিস্থিতি কিন্তু জনগণের যে কম্পারেটিভ এবং কম্পাউন্ড যে ক্যারেক্টারিস্টিক্স, সেই ক্যারেক্টারিস্টিক্স অনুযায়ী নেতা তৈরি হয়। মানুষের এক্সপেকটেশনটা যদি সে বলে যে আমি পরিশ্রম করব না, ঘুষ দিয়ে খুব সহজে কাজ করব, দেখা গেল যে দলের মধ্যে, রাজনৈতিক দলের মধ্যে যারা ঘুষখোর, তারা ভালো লোকদেরকে নিচে ফেলে নেতৃত্বের জায়গাতে চলে আসে। তো আমাদের এই যে বাংলাদেশের যে একটা দুর্ভাগ্য হলো অলমোস্ট 50 বছর পরে একটা নাড়া দেয়, এভরি 50 ইয়ার্স পর পর নাড়া দেয়, আর 100 বছর পর পর এটা একেবারে উল্টে যায়, মানচিত্রটা পর্যন্ত উল্টে যায়। এই যে আমাদের এই যে এই ভূখণ্ডটা, আর 15 থেকে 20 বছরের মধ্যে প্রত্যেকটা রেজিম এবং ফ্যামিলি তার কৃতকর্মের পুরস্কার পায়, মন্দ কর্মের পুরস্কার পায়। এবং আপনার এখানে বক্তব্য দিতে দিতে আমার কাছে মনে হচ্ছিল 1741 সালের ঘটনা। বাংলাদেশের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট রুলার অল টাইম মুর্শিদ কুলি খান, তো তার সেনাপতি আলীবর্দী খান। তা আলীবর্দী খান কাজ করে যাচ্ছিলেন, মুর্শিদ খলিকরণের পর 10 বছর তার জামাতা সুজাউদ্দিন চালালেন, তারপরে সরফরাজ খান আসলেন, তুলনামূলকভাবে দুর্বল ছিলেন। 1741 সালে এই ভদ্রলোককে মেরে সে ক্ষমতা চলে আসলো। আসার পর দেখেন এত যে তার মানে অভিশাপ তার উপরে আসলো, তার পুরো শাসন জমানাতে মারাঠারা, ঠগিরা, বর্গিরা, তারা এই বাংলাদেশ 6 বার আক্রমণ করেছে। 6 বার আক্রমণ করে দেখেন এই পুরো বাংলাদেশের স্ট্রাকচারটাকে এমন হয়ে গেছে যে 1756 সালে মাত্র 15 বছর পরে সে যে অপকর্ম করে ক্ষমতায় এসেছিল, অর্থাৎ মুর্শিদ কুলি খানের নাতিকে খুন করে আসছিল, তার নাতিকে খুন করে আবার তার সেনাপতি মীর জাফর সেখানে ক্ষমতায় চলে আসে। তো এই বাংলাদেশে ধরেন আমরা সবসময় অন্যের দিকে তাকাই। আজ ধরেন আমি বিএনপিতে আছি, বিএনপি যে আজকের দুর্দশা, আমি তো মনে করি না যেটা আওয়ামী লীগের কারণে তার যে সব দুর্দশা হয়েছে, নট লাইক দ্যাট। আবার অনাগত দিনে আওয়ামী লীগের যদি কোনো দুর্দশা আসে, সেগুলোর জন্য বিএনপি বা জামাত যে সব ক্ষেত্রে দায়ী, নট বিএনপির এই বর্তমান অবস্থায় অতীত কোনো কর্মকাণ্ড এখানে আছে ভোগাচ্ছে? সার্টেনলি। আপনি 111 যখন হলো, 111-এর সময় তো আওয়ামী লীগ খুবই দুর্বল একটা দল। তাদের এই আজকে বিএনপির যে অবস্থা ছিল, তার চেয়ে আওয়ামী লীগের অবস্থা খুব বেশি ভালো ছিল না, খুবই দুর্বল একটা দল ছিল। তা 111-এর যে প্রেক্ষাপট, পরিস্থিতি সৃষ্টি করছে কারা? বিএনপিরই তো কিছু লোক। সেখানে তো নেগোসিয়েশনের অনেক জায়গা ছিল, অনেক স্পেস ছিল। বা মঈনুদ্দিন, ফখরুদ্দিন, মাসুদউদ্দিন, এরা কারা? বিএনপি রিক্রুটমেন্ট, অল আর দ্য বিএনপি রিক্রুটমেন্ট। এবং বিএনপির যে ফান্ডামেন্টাল যে ক্ষতিগুলো সেই 111-এর সরকার করেছে, যেটা আওয়ামী লীগের যারা পরবর্তী সরকার তারা সেগুলো কিছুটা কন্টিনিউশন নিয়েছে, কিন্তু মূল ফান্ডামেন্টালটা তারা করেছে। এখন এই জায়গাগুলো বিএনপি মূল্যায়ন করছে, এবং বিএনপির তো প্রায় 15 বছর হয়ে গেছে।
যে কেন আজ হাওয়া ভবনের কথা আসলো। তো বিএনপি যারা জনগণ আছে তারা চিন্তা করবে যে অনাগত দিনে যদি বিএনপি ক্ষমতা আসার পর যদি ওরকম আর একটা হাওয়া ভবন হয়, তো বিএনপি মাস্ট হ্যাভ টু গ্যারান্টি অ্যান্ড অ্যাসুরেন্স, মাস্ট হ্যাভ দ্য অ্যাসুরেন্স অ্যান্ড গুড সার্টিফিকেশন যে আমরা যদি আবার ক্ষমতায় আসি ওই হাওয়া ভবন হবে না, আর হাওয়া ভবনের সাথে যারা যারা জড়িত প্রত্যেকটা লোকের বিচার হবে। জনগণ তো এত বোকা না, জনগণ কোনো অবস্থাতে বোকা না, তাদেরকে এই জিনিসটা জনগণের মধ্যে অ্যাসুর করতে হবে। 2 নম্বরে তাদেরকে অ্যাসুর করতে হবে টু দি পয়েন্টে যে আওয়ামী লীগের এই মন্দ জিনিসগুলো আছে, আমরা এই মন্দ জিনিসগুলো করব না, এবং এই মন্দ জিনিসের সাথে যারা যারা জড়িত আছে তালিকা করবে, অমুক অমুক ব্যবসায়ী জড়িত আছে, এই ব্যবসায়ীগুলো আমরা ক্ষমতায় আসলে আমাদের বারান্দায় ঢুকতে পারবে না। আপনার কি হয়, আপনি আওয়ামী লীগের এখন দেখেন সাথে যেই সমস্ত বড় বড় ব্যবসায়ী যারা সিন্ডিকেট যাদের নাম আসছে, এরা কি এরশাদ সাহেবের বাসায় গিয়ে এরশাদ সাহেবের দাবিদারি করে নাই 88, 89 সনে? এরা কি বিএনপির জমানায় বিএনপির সময় দাবিদারি করে নাই? এরা এখন আওয়ামী লীগের বাবা মা হয়ে গেছে। তো এখন মূল ব্যাপারটা হলো আবার এরা যে 2 দিন পরে বিএনপির বাবা মা হবে না, এই কথাটা তো বিএনপিকে শক্ত হাতে বলতে হবে, নাহলে বলবে যে আওয়ামী লীগ তো ভালো আছে, এরা তো খেয়ে দিয়ে মোটামুটি পেট ছেট ভরে গেছে, এটা থাকুক না, এখন আর বেশি খেতে চাইবে না, তারা ভালো আছে। তো এই জায়গাগুলোতে শুধুমাত্র আওয়ামী লীগের দোষ করলেও হবে না, বা বিএনপি শুধু অনুশোচনা করলে হবে না, এখানে আত্মসমালোচনা থেকে শুরু করে পুরো সার্বিক অবস্থা, আমাদের দেশকাল, আমাদের জাতির চরিত্র, মানসিক চরিত্র সব মিলিয়ে এখানে অনেক কৌশল অবলম্বন করতে হবে। আমার মনে আছে মাননীয় প্রধানমন্ত্রী একটা কথা বলেছিলেন, যেটা আনঅফিশিয়ালি জাস্ট উনি কথাটা বলছেন যে যেখানে মানুষের চরিত্র হলো পরিবর্তন চায়, আপনি যত ভালো কাজ করেন না কেন তাদের চুলকাতে থাকে, পরিবর্তন তারা চায়। তো এই যে যারা পরিবর্তনকামী মানুষ, তাদেরকে সবসময় এই পরিবর্তন করার সুযোগ দেওয়াটা বুদ্ধিমানের কাজ, অন্তত এই বাংলাদেশে। এখন প্রধানমন্ত্রী 2009 সালে তিনি যেটা বলেছেন, এবং তিনি সেই জিনিসটাই কিন্তু খুব কৌশলে পলিসি নিয়ে, বুদ্ধিমত্তা দিয়ে, শক্তিমত্তা দিয়ে এই জিনিসটা তিনি বাস্তবায়ন করেছেন। ভবিষ্যতে লিখিত হবে যে তিনি কতটা পরাজিত হলেন, কতটা নিন্দিত হলেন, কী হবে না হবে। কিন্তু বিএনপিকে তো তার এই বাঙালি জাতীয়তাবাদ, বাংলাদেশের জাতীয়তাবাদ, মানুষের অভ্যাস, তার কর্মকাণ্ড, এইগুলোকে বিশ্লেষণ করে আপনি যদি সেই 68 সনের একটা মডেল দিয়ে সে 2024 সনের আপনি গাড়ি রেসিং করতে চান, আপনি পারবেন না। এখন এখানে আওয়ামী লীগ যে কৌশলগুলো অবলম্বন করছে এবং যে বিষয়গুলো অবলম্বন করছে, এই তার সাথে 10% যদি তার শক্তি প্লাস না হয়, যে কোনো কাজ সেটা মন্দ হোক, যা কিছু হোক না কেন, সেই 10% শক্তি অর্জন না করা পর্যন্ত, প্লাস না হওয়া পর্যন্ত তারা আওয়ামী লীগের সাথে পারবে না। কারণ আওয়ামী লীগ তো এখানে বিএনপিকে ক্ষমতায় বসানোর জন্য, মন্ত্রী এমপি বানানোর জন্য আওয়ামী লীগের জন্ম হয় নাই। আর আওয়ামী লীগ এখানে কোনো অলি আল্লাহর দল না যে তারা শুধু জনগণের কল্যাণের জন্য নিজেরা সারা জীবন সাধু সন্ন্যাসী হয়ে থাকবে, আর বিএনপি জামাত থেকে শুরু করে জাতীয় পার্টি সবাইকে ক্ষমতায় বসে তারা শুধু বসে মোড়লি খাবে, পোলাও কোরমা খাবে, নট লাইক দ্যাট। যার জন্য তারা রাজনীতি করছে, আওয়ামী লীগ যেভাবে রাজনীতি করছে সেই রাজনীতির সমপর্যায়ে রাজনীতি, অর্থাৎ আপনার হাতে যদি কোনো একটা লোক তলোয়ার নিয়ে আসে, আপনাকে তলোয়ার দিয়ে তাকে প্রতিহত করতে হবে, গুলতি নিয়ে আসলে গুলতি, ফুল নিয়ে আসলে ফুল। এখন বর্তমান যে চলমান রাজনীতি, সেই চলমান রাজনীতিতে আওয়ামী লীগ যে কৌশল অবলম্বন করছে, তাতে মনে হচ্ছে যে পিটারডি, হাঁস ঠাস এই সমস্ত দিয়ে কাজ টাজ হবে না। এরা এখন তো প্রমাণিত হয়ে গেছে, এরা বেসিক্যালি আওয়ামী লীগের এজেন্ট হিসেবে কাজ করেছে। আওয়ামী লীগের এজেন্ট হিসেবে কাজ করে বিএনপিকে মই দিয়ে উপরে উঠিয়ে ঠাস করে নিচে ফেলাই দিয়ে বুঝে গেছে। এবং এখন পেপারে আসছে এরা নাকি জেলখানাতে গিয়েও বিএনপিকে বলছে তোমরা নির্বাচনে আওয়ামী লীগের অধীনে এই দামি নির্বাচনে আসো। তা এই জায়গাগুলো থেকে বিএনপিকে শিক্ষা গ্রহণ করতে হবে, হোয়াট শুড ডু। আমরা এই যে বিদেশি সাদা চামার লোক দেখলে, লন্ডন আমেরিকার রাষ্ট্রদূত দেখলে আমাদের কাপড় চোপড় ঠিক থাকে না, আমরা পাগলের মতো তাদের পিছনে ছুটি। হ্যাঁ, তো এই জায়গাগুলো তো প্রত্যেকটা বার শুধু বিএনপিকে শিখতে হচ্ছে, আওয়ামী লীগকে ভবিষ্যতে শিখতে হবে। আওয়ামী লীগ তো 21 বছর শিখে ধরেন 2009 সালে তার একটা পলিসি করে আসছে এবং এখনও পর্যন্ত আছে। তো এই আওয়ামী লীগের সাথে যদি তাকে ফাইট করতে হয়, আরও শিখতে হবে, আরও অনেক কিছু শিখতে হবে। আমি আপনাকে আবার আসবো। অসীম কুমার উকিল, আমরা উপজেলা নির্বাচন নিয়ে কথা বলছিলাম, উপজেলা নির্বাচন প্রসঙ্গে যদি আসি, আপনি জানেন যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল একটি প্রতিবেদন দিয়েছে যে 13 জন মন্ত্রী এমপির স্বজনরা নির্বাচনে সরাসরি অংশ নিচ্ছেন, দলের পক্ষ থেকে না করার পরেও তারা অংশ নিচ্ছেন। এখানে আওয়ামী লীগ তার এই উপজেলা নির্বাচনে সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে পারছে কিনা, আওয়ামী লীগ নেতা হিসেবে আপনার উপলব্ধি কি? সে যেখানে শেষ করছে আর কি,
শিখার তো শেষ নাই, শিখতেই আছি আর কি। এগুলি আসলে রাজনীতিতে এক এক সময় এগুলি ভ্যাক টার্ম, কয় কি এটা এমপি তার প্রভাব খাটাতে পারবে না। আরে এমপির তো এলাকা, তারই তো প্রভাব থাকবে সবচেয়ে বেশি, পরে সে না আমার আর আপনার প্রভাবের বিষয়। আবার সে যদি মন্ত্রী হয় এমপির চেয়ে প্রভাবশালী। কথা হয়েছে অনৈতিক কোনো কিছুতে ইনভলভ হচ্ছে কিনা এটা। আর এরকম এটা সিদ্ধান্ত না মানলে দলের নেতৃত্ব কর্তৃত্ব চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে যায়, এটা ভ্যাক টার্ম। আবার এই যে এক্সপেল করে দিতেছে সব রাজনীতিতে, এক্সপালশনটাও এটা একটা আপাতত শাস্তি আর কি না, কিন্তু কখনো একটা নেতা তৈরি করতে বছরের পর বছর কিন্তু সময় নেয়। বা সিদ্ধান্তটা তো গণতান্ত্রিক না, গণতন্ত্রের সংজ্ঞাও তো ক্ষেত্র বিশেষ কাল পাত্রভেদে পরিবর্তন হয়, এগুলি অনেক কিছু থাকে। আবার রাজনীতি তো রাজনীতির এখনকার শাস্তি এখনই দিবে না, আমি মাথার মধ্যে রাখবো। আমি সামনে সম্মেলনে যে কথা শুনে তাকে ড্রপ করে দেবো, আমি নেক্সট ক্যাবিনেটে তাকে ড্রপ করে দেবো, এরকম এটা বছর জুড়ে এই প্রোগ্রামগুলি চলে। এটা হবে, এটা একটি ভিন্ন প্রক্রিয়া। নির্বাচন হচ্ছে, নির্বাচনটা হচ্ছে, এই পয়েন্টটা সামনে আসছে এমপি মন্ত্রীদের বিষয়টা, এটাকে একটা অ্যাড্রেস করা হয়েছে, সবাইকে নোটিশ দিচ্ছে যে এই বিষয়গুলিতে না যাওয়াই ভালো। এগিয়ে যাচ্ছে নির্বাচন হবে। আপনি জিজ্ঞেস করছিলেন জাতীয় পার্টির নেতাকে যেরকম 90-এর আন্দোলন সফল কিনা। আসলে 90-এর আন্দোলন সফল, আবার আমি বলতেছি সফল না। এত বড় একটি আন্দোলন করলাম, নির্বাচন হলো 27শে ফেব্রুয়ারি, 6ই ডিসেম্বর এরশাদ সরকার পতন হলো। 27শে ফেব্রুয়ারি নির্বাচনে এই জাতীয় পার্টির প্রধান স্বৈরাচারী এরশাদ 5টি আসনে জয়লাভ করলেন। তাহলে আমার আন্দোলন সফল হলো কীভাবে? একটি আসনে জয়লাভ করার কথা না, 5টিতে দাঁড়িয়েছেন, 5টিতে উনি সফল হয়েছেন, তাহলে আমার আন্দোলন সফল হয় নাই, ত্রুটিপূর্ণ ছিল। তারপরে আমরা গেলাম, দেখেন আমরা সর্বদলীয় ছাত্র ঐক্য 8 দল 7 দল 5 দল জোটগতভাবে আমরা অনেক সিদ্ধান্ত নিয়েছিলাম। ক্ষমতা আরোহণের জন্য বিএনপি তখন জামাতের সমর্থন নিল, জামাতকে 2টা মহিলা এমপি দেওয়া তার সমর্থন নিয়ে সরকার গঠন করলো। কিন্তু আমাদের এখানে এটা ছিল 8 দল 7 দল 5 দলের যে রূপরেখা ছিল, সেখানে বলা হয়েছিল ধর্ম নিয়ে রাজনীতি করা হবে না, ধর্মভিত্তিক কোনো সংগঠনের সমর্থন নেওয়া হবে না। কিন্তু 27শে ফেব্রুয়ারি ইলেকশনের পরে মার্চ মাসেই এই 3 জোটের যে রূপরেখার সাথে বিশ্বাসঘাতকতা করলো বিএনপি, এখানে তো আন্দোলন শেষ। পরবর্তী বিষয়গুলিতে আমি নাই বা গেলাম, মানে কন্টিনিউশনটা থাকে না। নির্বাচনগুলি কীভাবে বিতর্কিত হয়, নির্বাচনের আগে একটা, নির্বাচনের পরে একটা। যে কথাটা বলছিল যে সবগুলি নির্বাচন নিয়ে কথা আছে, কিন্তু নির্বাচন তো নির্বাচনেই। আমরা 90-এর আন্দোলনের একটা সফল দিক ছিল নির্বাচন প্রক্রিয়ার মধ্যে ক্ষমতার পালাবদল হবে, এই কথাটা এখন পর্যন্ত বহাল আছে। 111-এর চোখ রাঙানি ছিল, কিন্তু পারে নাই কিছু করতে আর কি। আবার দেখেন যে নির্বাচন প্রক্রিয়ার পক্ষে বিএনপি স্ট্যান্ড নিচ্ছে, বিএনপি জোট কথা বলতে চাচ্ছে, সেটার 2টা ভাইটাল পয়েন্ট, একটা বিচারপতি হাসানের বয়স বাড়ানো, এটা ওই সময় করতে গিয়ে যে বিতর্কতা নিল, এটা সারা দেশ উত্তাল হলো। সব কিছু দেখে শুনিয়া মহামান্য রাষ্ট্রপতি বলে ভালো আমি নির্বাচনকালে সরকারের প্রধান। এটা কত বড় ন্যাক্কারজনক কথা। উনি মরহুম, উনি প্রয়াত, উনি আমাদের শিক্ষক ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ছিলেন নিয়াজউদ্দিন স্যার, ওনাকে নিয়ে এই কথাটা বলা দরকার না। কিন্তু এটা আমাদের জন্য খুব লজ্জার বিষয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক সমিতির সভাপতি, যিনি এই 90-এ অ্যাডভাইজার হয়েছিলেন নাকি নির্বাচনকারী সরকারের, সেই ব্যক্তিটি দেশের প্রেসিডেন্ট হলেন সকলের সমর্থন নিয়ে, তিনি নিজেকে ঘোষণা করলেন বিএনপির পরামর্শ মতো, বিএনপির সিদ্ধান্ত মতো। 2টা পয়েন্ট যথেষ্ট না, আদার দেন কনস্টিটিউশনাল প্রসেস, আমি যে ইলেকশনটা যাব। দেখা যায় সার্বজনীন। তারপরেও আমি বলছি, আমি 90 সালে আমরা সবাই মিলে কথা বলেছি, নির্বাচনকারী সরকার গঠিত হয়েছে। 96 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচন এই জায়গাটা তৈরি করে দিয়েছিল। তারপরে সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। মাগুরা নির্বাচন দিনে যেটা শুরু, তেজগাঁ উপনির্বাচনে এসে যেটা একটু লাড়াচাড়া খেয়েছিল আর কি, সেটা 15 ফেব্রুয়ারি নির্বাচনের মধ্যে দিয়ে সারা দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে দিল, একটা জায়গায় দাঁড়াতে হয়েছে। আজকেও সারা দেশের মানুষ একসুরে যে কথা বলবে, আমরা বাংলাদেশ আমলে সেই যাব। কিন্তু আমি বিএনপির ক্ষমতা আরোহণের পথ প্রশস্ত করার জন্য বা নিশ্চিত করার জন্য বিএনপির সুরে মিলাবো কেন? আমি তো এত বিপদে পড়ি নাই। আপনি একটা কথা বলছিলেন উপজেলা চেয়ারম্যানদের ক্ষমতা, নিঃসন্দেহে এরশাদ সরকারের এটা প্রবর্তন নাকি, আমরা সবাই মিলে সেদিন বিরোধিতা করেছিলাম। এটা আওয়ামী লীগ বিএনপি সারা দেশে তীব্র আন্দোলন গড়ে তুলেছিলাম, মানি না মানব না, অনেক রক্তক্ষয় হয়েছিল, হতাহত হয়েছিল। তারপরে 91 সালে ক্ষমতায় এসে বিএনপি উপজেলা পদ্ধতি বাতিল করে দিল। আজকে আমরা সবাই পদ্ধতিটার পক্ষে আছি। নিঃসন্দেহে প্রথম উপজেলা চেয়ারম্যান হিসেবে এই কাগজ কলমও ছিল না চেয়ারম্যানের, এখন অফিস হয়েছে, গাড়ি হয়েছে, ড্রাইভার হয়েছে,
কম্পিউটার এসে, কম্পিউটার অপারেটর এসে বা অনেক উন্নয়নমূলক বেশ কিছু কাজও তাদের ভাগে হ্যাঁ অনেক আছে। আমি একটু যথেষ্ট না, আমি যেটা বলতেছিলেন যে এসিআর লেখার ক্ষমতাটা দেওয়া যাবে না, কেন দেওয়া যাবে। সেই জায়গাটাতে পার্লামেন্টকে একসুরে কথা বলতে হবে। পার্লামেন্টের সংসদ সদস্যরা যেদিন একসুরে কথা বলবে তখন এই জায়গাটায় যাওয়া যাবে। এবং সেই যাওয়ার জন্য ব্যক্তিগতভাবে আমি মনে করি সবাইকে এক এবং ঐক্যবদ্ধ করা। আমি বিশ্বাস করি স্থানীয় সরকার ঐক্যবদ্ধ হওয়ার মধ্যে দিয়ে, সুন্দর হওয়ার মধ্যে দিয়ে পার্লামেন্ট সুন্দর হবে। অসংখ্য উকিল, আমি আপনার কাছে আবার আসবো। হাসান আদেলুর রহমান আদেল, আপনি যেটি বলছিলেন যে ভোট নিয়ে যে জনগণের একটু অনাস্থা, মানুষের অনীহা, যে ভোটে যাবে না, এবং একই সঙ্গে টিআইবিও আশঙ্কা করছেন যে একটা সংঘাত ছড়িয়ে পড়তে পারে উপজেলায়। এই সংঘাতের পেছনে বা অনীহার পেছনে যে মূল কারণ জাতীয় নির্বাচন, যেটি আমরা 7 জানুয়ারি দেখলাম, সেই একই মডেলের নির্বাচনের প্রভাব কিনা? 7ই জানুয়ারি যে নির্বাচন, ওটি তো আমাদের সংসদের নির্বাচন ছিল, পার্লামেন্টারি ইলেকশন। কিন্তু এই স্থানীয় সরকার নির্বাচনটি সেরকম না হলেও তার কিছু কিছু মিল তো আমরা অবশ্যই দেখতে পাচ্ছি। যেমন এখানে বিএনপি আসেনি এবং জাতীয় পার্টি খুব অল্প কয়েকজন ক্যান্ডিডেট দিয়েছে। এখানে আওয়ামী লীগের মধ্যেই, যেরকম আমাদের 7ই জানুয়ারি নির্বাচনটি হয়েছে আওয়ামী লীগের মধ্যেই, সেরকম আওয়ামী লীগের মধ্যেই সেই নির্বাচনটি হচ্ছে। এবং এখানে জনগণ হয়তো ভোট দিতে আসবে না, মানে সাধারণ জনগণ ভোট দিতে আসবে না, কিন্তু যে দলীয় নেতাকর্মী দিয়ে বা অর্থ ব্যয় করে যদি প্রার্থীরা ভোটার নিয়ে আসেন, তখনই কেবল আমরা ভোটারের উপস্থিতি দেখতে পাবো। কিন্তু আসলে এইটাতে না আসার কারণটা কি? কারণ হচ্ছে গিয়ে বাংলাদেশের মানুষ আসলে বুঝে গেছে যে এটা আর ইলেকশন নেই, এটা এখন সিলেকশন। এখন যে কোনো ইলেকশনই হচ্ছে গিয়ে সিলেকশন পর্যায়ে চলে গেছে। এবং আজকের বাংলাদেশের মানুষ যেটা সবচেয়ে বেশি তাদের অসুবিধা হচ্ছে, দ্রব্যমূল্য, আসলে মূল কারণ তো হচ্ছে গিয়ে দুর্নীতি, অর্থ পাচার, দেশের এই এখন যে খারাপ অবস্থা। আর এই খারাপ অবস্থার পিছনে, দুর্নীতির পিছনে কিন্তু আমাদের এই নির্বাচনটি আসলে মূল কারণ। নির্বাচন যতক্ষণ পর্যন্ত মানে ঠিক মতো না হবে, ততক্ষণ পর্যন্ত নেতা তাদের জবাবদিহিতা থাকবে না। আর জবাবদিহিতা না থাকলেই হচ্ছে গিয়ে ওই দুর্নীতির আবির্ভাব হবে। এবং এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ তো আর নেই এখন মানে আমলাতন্ত্রী বাংলাদেশ হয়ে গেছে। এখন সরকার জনগণের দিকে আর তাকায় না, জনগণের কাছে যায় না ভোটের জন্য, সেই আমলাদের উপরেই নির্ভর করে এবং তাদের মাধ্যমে সব কিছু করবার চেষ্টা করে। ইভেন আমাদের বাজেটও কিন্তু আমলারা করে দেয়। আমাদের জাতীয় সংসদে সংসদ সদস্যদের কিন্তু কোনো মানে ন্যাশনাল বাজেটে কোনো থাকে না, তাদের কোনো কন্ট্রিবিউশন থাকে না, ওই আমলাদের মাধ্যমেই সব করা হয়ে থাকে। এবং সেজন্য যে জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে এই ইলেকশনগুলো থেকে, এবং তারা ভাবে যে এখান থেকে যাই হোক নাই হোক, মানে তাদের জেতা সম্ভব নয়, তারা কিছুটা হলেও হতাশ। সেই সাথে সাথে এই আমলাতন্ত্রী সরকারের জন্য রাজনীতিবিদরাও হতাশ। তারাও কিন্তু মাঠে ঘাটে যে তাদের রাজনীতি করবে সেই উৎসাহ উদ্দীপনাও তারা আর পাচ্ছে না। আমরা হয়তো টকশোতে অনেক কথা বলছি, কিন্তু ফিল্ড লেভেলে সেরকম আমরা রাজনীতিবিদদেরকে উপস্থিত দেখতে পাচ্ছি না। এটি দেশের জন্য একটা খুব মানে একটা শঙ্কার কথা। আর সেই সাথে সাথে আমাদের আগামী যে সংকটগুলো আসছে, এই নির্বাচনের পরপরই আমরা দেখতে পাবো যে একটা অর্থনৈতিক সংকট, বিরাট একটা সংকট কিন্তু আসছে। বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের ঢুকতে দেওয়া হচ্ছে না। ডক্টর দেবপ্রিয় বলেছেন যে তেলের টাকা আমরা দিতে পারছি না, বিদ্যুতের ঘাটতি হবে কিছুদিন পরে। এই যে একটা বিশাল ঋণের, বিদেশ থেকে ঋণ করে আমরা এগুলো প্রজেক্ট করেছি, আমরা বিদেশ থেকে ঋণ এনে, এবং সেই টাকাও আবার দেশে থাকেনি। যদি সেই টাকা দেশে থাকতো তাহলে কিন্তু আমাদের ইকোনমিতে যদি সেই মানিটা সার্কুলেশন হতো তাহলে কিন্তু ভালো ছিল, কিন্তু সেটা বিদেশে চলে গেছে। কারণটা কি? কারণটাও এর পিছনে কিন্তু সেই আমলারাই জড়িত। কারণ তারাই প্রজেক্ট করেছে, তারাই বাস্তবায়ন করেছে, এবং তারা জানে যে মানে তারা যখন রিটায়ার করবে সেই টাকা তাদের দেশে রাখার উপায় নেই, তারাই কিন্তু বিদেশে টাকা পাঠিয়েছে। একজন রাজনীতিবিদ যদি টাকা দুর্নীতি করে জোগাড় করে, তারপর সে কিন্তু ইলেকশনের জন্য রাখবে, দেশে থাকার জন্য রাখবে, সে এখানেই জিনিসটা রাখবে, সে কিন্তু বিদেশে পাঠাবে না। আমাদের এই ব্যাপক পরিমাণ টাকা বিদেশে চলে যাওয়ার মূল কারণ কিন্তু সেটাই। এবং জবাবদিহিতা, এই জবাবদিহিতার যে নির্বাচন যদি না হয়, তাহলে আমাদের দেশে দিনে দিনে সংকট আরও বাড়তে থাকবে। গোলাম মোল্লা রনি ভাই, আলোচনা শেষ করতে চাই, শেষ দিকে চলে এসেছে উপজেলা নির্বাচন, যেটি সকালে প্রথম ধাপের যে ভোট শুরু হবে, আমরা সেটি নিয়ে আলোচনা করছিলাম। আপনার কাছে জানতে চাওয়া, বিএনপি নির্বাচন বর্জন করেছে, কিন্তু জাতীয় নির্বাচনের মতো তারা ভোটারদেরও কেন্দ্রে আসতে না করছে। আমি আসলে আপনার এই যে এয়ার টাইম খুব মূল্যবান,
যেহেতু এটা কোনো ভোটই হচ্ছে না, আওয়ামী লীগেরও ইন্টারেস্ট নাই, বিএনপি আসছে না, তো এটা নিয়ে আলাপ আলোচনা না করে বরং যে জিনিসটা আমাদের জন্য খুব দরকার এই মুহূর্তে, সেটা হলো পৃথিবীর যে পরিবর্তন হচ্ছে, গ্লোবালাইজেশনে যে পরিবর্তনগুলো আসছে, সেগুলো আমাদেরকে নজরে আনতে হবে। আমি এই খুব ইদানিং আফ্রিকার দিকে খুব পড়াশোনা করছি এবং আমার অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে আগামী 20-25 বছরের মধ্যে আফ্রিকা পৃথিবীকে ডমিনেট করবে। এবং সেখানে যে নেতৃত্ব, আমরা যেমন উগান্ডাকে নিয়ে হাসাহাসি করি, আমি দেখলাম যে ইন্টারনেটে উগান্ডার যিনি প্রেসিডেন্ট সিলভিও মুসেভিনি, মানে আমার কাছে মনে হয় যে পৃথিবীর সবচেয়ে স্মার্ট একজন আপনার যাকে বলা হয় রাষ্ট্রপ্রধান। বা যে রুয়ান্ডাতে কয়েকদিন আগে গৃহযুদ্ধ ছিল, বাংলাদেশি সেনাবাহিনী ছিল, সেই রুয়ান্ডার যে প্রেসিডেন্ট পল কাগামে, তার পাশে যদি আপনি বসিয়ে দেন বর্তমান ইম্মানুয়েল ম্যাক্রোকে কিংবা আপনার ঋষি সুনাকে, মনে হবে তারা শিশু। এইভাবে তারা নেতৃত্বে চলে গেছে। একইভাবে আপনি এখন বাংলাদেশের যারাই অনেক নেতা আছে, আপনি শেখ হাসিনাকে যাই বলেন না কেন, তার কিন্তু একটা মানে গ্লোবালি আপনি নরেন্দ্র মোদী শেখ হাসিনা পাশাপাশি বসায় দেখেন কেমন লাগে। এখন এই যে যে জায়গাটাতে চলে গেছে বাংলাদেশ, সেই বাংলাদেশ যখন শেখ হাসিনা ওই জায়গাটাতে চলে গেছে, যেখানে নরেন্দ্র মোদী মনে করছে তার বড় বোন, আর আমরা সে শেখ হাসিনাকে দমন করতে চাচ্ছি পিটার ডি হাসকে দিয়ে, এর সে নির্বুদ্ধিতা আর আছে? বুঝতে হবে যে জায়গাটা কোন জায়গাতে চলে যাচ্ছে। ফলে এখন বাংলাদেশে যাদের রাজনীতি যারা করবে, রাজনীতি করার সঙ্গে সঙ্গে এখানে দেখেন একটা বিদ্যুৎ প্ল্যান্ট হচ্ছে, নরেন্দ্র মোদী ওখানে অনলাইনে বসে থাকতেছে কখন শেখ হাসিনার অ্যাপয়েন্টমেন্ট পাবে। এখানে তার সাথে সরাসরি মানে গত 50-60-70 বছর ধরে ফার্স্ট যে ফরেন মিনিস্টার হয় চায়নাতে, সে করে কি হয়েই আফ্রিকার কোনো দেশে যায়। এইবার ফরেন মিনিস্টার হয়ে প্রথম বাংলাদেশে আসছে। আপনি চিন্তা করতে পারেন যে বাংলাদেশের অবস্থানটা কোন জায়গাটাতে। ফলে এখানে যারা রাজনীতি করবেন, রাজনীতি করার জন্য তাকে আগে বুঝতে হবে যে বাংলাদেশের এই মুহূর্তের যে অবস্থান পৃথিবীর প্রেক্ষাপটে কোন জায়গাতে আছে। আর আমি যাদের বিরুদ্ধে রাজনীতি করতে চাই, আমার অপোনেন্ট যারা আছে, তাদের মর্যাদা কোন পর্যায়ে আছে, তাদের ম্যাচুরিটি কোন পর্যায়ে আছে, তাদের জ্ঞান গরিমা কোন পর্যায়ে, তাদের দেখলে মানুষ কী রেসপন্ড করে বা কেমনভাবে করে, তার সাথে যদি আমরা কাউন্টার না করে আমরা যদি কেবলই মাত্র ইউনিয়ন নির্বাচন নিয়ে, উপজেলা নির্বাচন নিয়ে ব্যস্ত থাকি, তাহলে এখন যে সমস্ত সমস্যাগুলো আমাদের ঘাড়ের উপর আছে, এইগুলো জ্যামিতিক হারে আগামী 5 বছরে আরও বাড়তে থাকবে, কমবে না। বরং আমাদের এখন আওয়ামী লীগকেও ফিরতে হবে, তাদেরকে ঘুরে দেখতে হবে, বিএনপিকেও ঘুরে দেখতে হবে এবং একটা নতুন পথ বের করতে হবে। যতক্ষণ না পর্যন্ত আমরা নতুন পথ বের করতে না পারবো, আমরা একে অপরের জন্য বিপজ্জনক হয়ে পড়ব, প্রচণ্ড রকম বিপজ্জনক হয়ে যাবে। এখন আওয়ামী লীগ বিএনপিকে ভয় পাচ্ছে কেন? ভয় পাচ্ছে যে বিএনপি যদি ক্ষমতা আসে তারা প্রতিশোধ নেবে। বিএনপি আওয়ামী লীগকে ভয় পাচ্ছে কেন? বিকজ এরা ডাইরেক্ট গুলি করে দেয়। মানে আগে কোনো রকম পুলিশের লাঠিচার্জ হইতো, বাসিতে ফুট দিত, কোনো কথা নয়, ডাইরেক্ট ফায়ার। তো এই যে যে জায়গাটা কোত্থেকে আসছে, ক্রোধ থেকে আসছে, অবিশ্বাস থেকে আসছে, রাগ থেকে আসছে। আওয়ামী লীগ যখন চিন্তা করে যে 21শে আগস্টে এরকম একটা গ্রেনেড হামলা হয়েছে, আমি তো গুলি করছি, আমি তো এখনও গ্রেনেড মারি নাই। কিংবা দেখা গেল তোফায়েল আহমেদ সাহেবের মতো লোক যখন দেখা গেল, একদিন তোফায়েল সাহেব বলতেছিল যে আমাকে তো হ্যান্ডকাপ পরিয়ে এই এক জেলখানা থেকে আর এক জেলখানায় নিয়ে যাওয়া হচ্ছিল, আমি ওখানে গিয়ে দেখলাম আমাকে যখন হ্যান্ডকাপ পরে আমি প্রিজন ভ্যানে ছিলাম, মানে ওই জামাত নেতা মুজাহিদি তখন গাড়ির পতাকা করে সেখানে যাচ্ছে, ফেরিতে যাচ্ছে। তো এখন এই যে আওয়ামী লীগ যখন সেই জিনিসটা দেখে, সে তখন চিন্তা করে আমি তো এখনও মির্জা ফখরুল সাহেবের হাতে হাত কড়া পরানো হয় নাই। আপনি ক্রোধটা কোথা থেকে চলে আসছে? এখন এই ক্রোধের যে জায়গাগুলো যদি এক টেবিলে বসে প্রশমিত না করেন, হিংসা বাড়তে থাকবে, ক্রোধ বাড়তে থাকবে। অনেক হয়ে গেছে, অনেক মানে ক্ষয়ক্ষতি হয়ে গেছে দেশ জাতির। সেই ক্ষয়ক্ষতির মধ্যে আগে স্বীকার করতে হবে যে আমি এই ভুলগুলো করেছি। ইতিহাস খুব নির্মম। এখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তারেক রহমান সাহেব, সজীব ওয়াজিদ জয়, তাদের কর্মগুণে, অবস্থানগুণে ইতিহাসে তারা অবস্থান করে নিয়েছেন। আপনি চেষ্টা করলে এদেরকে বড় বানাতে পারবেন না, ছোটও বানাতে পারবেন না। কিন্তু আমরা করি কি, প্রতিপক্ষকে ছোট বানাতে চাই আর নিজের লোকরে একেবারে মাথায় তুলে আকাশে উঠাই দিই। ভেরি ব্যাড। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাতে সময় নিয়ে আলোচনা শেষ করবো। অসীম কুমার উকিল,
গোলমাল রানী নতুন পথ খুঁজতে হবে হ্যাঁ আগাতে হবে। ভাই একটা কথা বলতেছিল সাংবাদিকদের কিনা, একটু বলি আর কি, যে বাংলাদেশ ব্যাংকের সাংবাদিকদের প্রবেশ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগে যেতে পারতো, এখন যেতে না করা হচ্ছে আর কি। কোথায় মানে সাংবাদিকরা সর্বত্র যেতে পারবে এই কথাটা বোধহয় ঠিক নয়। তাহলে কোথায় কোথায় যেতে পারবে এসব সাংবাদিকরা বসে একটা নীতিমালা তৈরি করা ভালো। সব জায়গায় যেতে পারবে বা সব কিছু লিখতে পারবে এটা কোথাও কোনো সংবিধানে লেখা নাই বা কোথাও শুনি না। আগে তো পারতো যেতে। আমি আগের কথা পরের কথা বলছি না, একটা নীতিমালা থাকার কথা, সেক্ষেত্রে আপত্তি থাকার কোনো কারণ নেই। এটা সর্বসম্মত নীতিমালা করে, হ্যাঁ যদি বলা যায় আমরা সব জায়গায় যাবো, যাবেন, আমাদের আপত্তি নাই। কিন্তু মানুষকে সুরসুরি দেওয়া, উত্তেজনা তৈরি করে আগায় যাওয়ার কোনো মানে নাই। এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বিএনপির স্থানীয় সরকার নির্বাচনে বহিষ্কারাদেশ প্রমাণ করে তৃণমূলের নির্বাচনের পক্ষে জনপ্রিয়তা বাড়ছে। যথার্থই বলেছেন, 15 আগস্ট 21 আগস্ট সলভ না করে আসলে এক টেবিলে বসে আগানো খুব কঠিন। গণতন্ত্র বিকশিত হবে না, থমকে দাঁড়াবে। আমি 15 আগস্টে মানে বিএনপিকে মিছিল করতে হবে তা না, কিন্তু 15 আগস্ট নিন্দনীয় কাজ হয়েছে, কথাটা বলতে হবে। আমি কেক কাটবে না ঘরে বসে আমি তা বলছি না, কিন্তু 15 আগস্ট সকালবেলা যদি বঙ্গবন্ধুর স্মৃতিসৌধটা শ্রদ্ধা নিবেদন করে এসে কারোর জন্মদিনে কেউ কেক কাটে, এটা নিয়ে কোনো বিতর্ক নাই। এমনি জন্মদিন নাই, তারপরে জন্মদিন বানায় ওই দিন আনন্দ উৎসব করে, তখনই বিতর্কটা আসে। নিঃসন্দেহে 15 আগস্টের ঘটনাটা নিন্দনীয়, এই কথাটুকু বলতে হবে। 21 আগস্টে হামলাটা যেই করুক এটা নিন্দনীয়। 19 বার আমার নেত্রীর উপর হামলা করা হয়েছে, এটা নিন্দনীয়। এই জায়গাটাতে কাউন্টার পার্ট তো বলতে পারবে না যে খালেদা জিয়ার উপর আমরা কেউ বা অমুকে একবার হামলা করেছে, এমন কোনো ঘটনা তো নেই। সমস্ত হত্যাকাণ্ডেরই নিন্দা করছে। সুনির্দিষ্টভাবে দুটা জায়গায় দাঁড়াইয়ে কথা বলতে হবে, তাহলেই গণতন্ত্রের বাতাসটুকু সবাই নিতে পারবো, আমরা সবাই বুক ভরে নিতে পারবো, এগিয়ে যেতে পারবো। নির্বাচন থেকে শুরু করে সমস্ত পদ্ধতিগুলি সুন্দর হবে। গণতন্ত্রের বিকাশমান ধারায় প্রমাণ করছে মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ যখন বিদায় নেয়, বিদায়ী অনুষ্ঠানটা কত সুন্দর হতে পারে, কত উজ্জ্বল হতে পারে। আমরা সব এর আগে তো আমরা জানতাম না একজন রাষ্ট্রপতির বিদায় কিভাবে হয়। আগে এরকম হয়নি, জি হয়নি, গণতন্ত্রের ধারা হয়েছে। অসীম উকিল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাতের সময় আহসান আদিলুর রহমান আদিল ভাই, আমরা আলোচনা শেষ করতে চাই। অসীমদা 15 আগস্ট 21 আগস্টের কথা বলেছেন, সেই বিভেদ রেখা বা বিভক্তি সেটিকে অবশ্যই মীমাংসিত হতে হবে, সেখান থেকেই বেরিয়ে আসবে গণতন্ত্রের সুবাতাস। আপনি কি মনে করেন যে আমরা আসলে সেই সংকটেই ঘুরপাক খাচ্ছি এখন? জি হ্যাঁ, এটি তো আমাদের বড় একটা সংকট। আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ এবং বিএনপি একজন আরেকজনের একদম জানি দুশ্মন। একজন যদি একটা জিনিস ব্ল্যাক বলে আরেকজন সেটাকে হোয়াইট বলতে হবে, আরেকজন যদি হোয়াইট বলে ব্ল্যাক বলবে। এই ধরনের বিভেদ থাকলে কখনো তো এটা এক টেবিলে বসা যায় না। কিন্তু এবারের নির্বাচনটি যদি অংশগ্রহণমূলক হতো এবং যদি আওয়ামী লীগ 63টি সিট, বিএনপি যদি 90টি সিট, জাতীয় পার্টি এরকম 40-50 সিট পেত, এরকম যদি সংসদের একটি আকার হতো, তাহলে কিন্তু এগুলো মুছে যেত। এগুলো নিজেদের মধ্যে যেই আমাদের এক টেবিলে বসা, বা আমরা এখন টকশো ছাড়া এক টেবিলে বসতে পারছি না, তখন সংসদে হয়তো আমরা এক টেবিলে বসতে পারতাম, ঝগড়া হতো, কথা হতো, এবং তার মাধ্যমে জিনিসগুলো প্রশমিত হতো। এগুলো তো অতীত, আমাদের তো সামনে ভবিষ্যৎ পড়ে আছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা কী রেখে যাচ্ছি, কী করতে পারছি? আমাদের অতীত নিয়ে পড়ে থাকলে তার হবে না। কিন্তু সেটা যেহেতু ঘটনাগুলো আসলেই ঘটেছে এবং খুবই দুঃখজনক ঘটনা, এবং এই ঘটনাগুলো সহজে ভোলার নয়। রনি ভাই যেটা বললেন যে সহজে ভুলতে পারবে না, আসলেই সম্ভব না। কিন্তু এই রাজনীতির মাধ্যমে আমরা যদি নির্বাচনগুলো ঠিক রাখি, রাজনীতি ঠিক রাখি, তাহলে একসময় এই জিনিসটি প্রশমিত হয়ে আসবে এবং সব দল একসাথে বসতে পারবে। এবং তারা যেটি বললেন যে জাতীয় ঐক্য, সবাই মিলে একসাথে। রনি ভাই যেটি বললেন যে নতুন পথ দেখাতে হবে, সেই নতুন পথ দেখাবে কে, বা সেই রকম পরিবেশ আছে কিনা? নতুন পথ, হ্যাঁ, আমাদেরকে বের করতে হবে। আমরা নতুন প্রজন্মের দিকে তাকিয়ে আছি, তারা হয়তো এই প্রজন্মের যেই ক্ষোভ রাগ রয়েছে সেটা হয়তো নতুন প্রজন্মের কাছে থাকবে না, তারা হয়তো অন্যভাবে অন্য দৃষ্টিতে দেখবে, সেটি একটি সম্ভাবনা। আর আমরা যদি এখন মানে সমাধান করে ফেলতে পারি টেবিলে বসে, সেটাও একটা সম্ভাবনা রয়েছে। সেটার জন্য চেষ্টা করতে হবে, উদ্যোগ থাকতে হবে। এখন উদ্যোগটি কে নেবে সেটি হচ্ছে প্রশ্ন। হাসান আদিলুর রহমান আদিল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাতের সময় নেই, আমরা আলোচনা শেষ করব। অসীম কুমার উকিল এবং গোলাম আল রানী, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। দর্শক, জানিয়ে রাখি, লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল 8টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএটিভির সঙ্গেই থাকুন।